এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবারও তেল আবিব তছনছ করল ইরান। ড্রোন মিসাইলে চুরমার ইসরায়েল, পাল্টা আঘাতে জর্জরিত তেল আবিব, বহু হতাহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সকল যুদ্ধই ছলনার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, এটি আমার কথা নয়, কথাটি চীনা যুদ্ধবিদ সুন তুজের। আর তার এই কথাকেই বেশ সিরিয়াস ভাবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনে টিভিতে যুদ্ধের খবর চলছে, সোশ্যাল মিডিয়া উত্তাল, কিন্তু প্রেসিডেন্ট দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমরা জিতে গেছি, তাই যুদ্ধ শেষ। কিন্তু পরের খবরেই দেখা গেল যুদ্ধ চলছে আগের মতোই, আর ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে ভালোই নাকানি চুবানি খাচ্ছে। তখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, এই মানুষ কি ভুল করছে নাকি ইচ্ছে করেই অন্য গল্প বলছে? এই গল্পটা শুধু একজন নেতার নয়, এটা ক্ষমতা, রাজনীতি, মনস্তত্ত্ব এবং সত্যের সম্পর্কের গল্প। চলুন জানি ট্রাম্প আসলে মিথ্যা বলে কেন। এদিকে চেচেন বাহিনীর জিহাদ ঘোষণা, ট্রাম্পকে দাজ্জাল আখ্যা দিয়ে ইরানের হয়ে লড়াইয়ের ঘোষণা রুশ চেচেন সেনাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে, ইরানের পক্ষ হয়ে লড়াইকে জিহাদ ঘোষণা করেন চেচেন নেতা রমজান কাদিরভ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দাজ্জাল আখ্যা দেন চেচেন বাহিনীর স্পেশাল ইউনিট আখমতের কমান্ডার। মার্কিন বাহিনীর স্থল অভিযানের পাল্টা জবাব দিতে এই মুহূর্তে ইরান যেতে চেচেন যোদ্ধারা প্রস্তুত আছে বলেও জানানো হয়। এদিকে নেভাডার পর ইরানেও তছনছ ধূলিসাৎ আমেরিকার গর্ব F-35। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখন আর বিশ্বশক্তির কেউই বাকি থাকলো না, এই যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে গেল, কেউ যুদ্ধে কেউ আলোচনায়। সর্বশেষ যেই গতি পাইল, যেই মনে হচ্ছিল এই আলোচনা একটা ব্যর্থ আলোচনা, পাকিস্তানে 4 পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক, সেই বৈঠক একদিকে হচ্ছে, অন্যদিকে ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে মধ্যপ্রাচ্যে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, খার দ্বীপ মানে ধ্বংস করে দেবে, হরমুজ প্রণালী একেবারে দফা দফা করবে, এইরকম অবস্থার মধ্যে মনে হচ্ছিল যে এটা একটা স্রেফ আইওয়াশ পাকিস্তানের 4 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, কিন্তু হঠাৎ করে চীন কিন্তু যুক্ত হয়ে গেল। এদিকে 200 মার্কিন পাইলটের আবাসন গুড়িয়ে দিল ইরান, বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষ জামানায় ঢুকে গেছে বিশ্ব, সত্যি হতে যাচ্ছে ভবিষ্যৎবাণী। ইরান যুদ্ধ ইস্যুতে এই চাঞ্চল্যকর আশঙ্কার কথা জানিয়েছেন খোদ ধর্মীয় বিশ্লেষকরাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার শঙ্কার মধ্যেই ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তারা। তবে কি কিয়ামত খুব সন্নিকটে? মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের যে অজেয় চোখ দিয়ে শত্রু শনাক্ত করা হতো, তা এবার চিরতরে অন্ধ করে দিল ইরান। নিখুঁত নিশানায় মার্কিন সামরিক আভিজাতের এমন এক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে যা ভাবতেও পারেনি ওয়াশিংটন। 100 মাইল দূর থেকে ড্রোন আর মিসাইল রোখার যে দম্ভ ছিল ওয়াশিংটনের, তা এখন মরুভূমির পোড়া ধ্বংসস্তূপ। যুদ্ধের 1 মাস পেরিয়ে গেলেও দখলদার ইসরায়েলের উপর হামলার তীব্রতা বিন্দুমাত্র কমায়নি ইরান, বরং প্রতিদিনই ভয়াবহ হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলের ভিত নাড়িয়ে দিচ্ছে দেশটি। মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকায় হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, বেনি ব্রাক এবং পেতাহ টিকভা এলাকায় প্রথমে অন্তত 9 জন আহত হন, পরে এই সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়ায়। এছাড়া হামলার পর তেল আবিব ও আশপাশে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ থেকে বোঝা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগেই ইরানি সেনাবাহিনী ইসরায়েলের সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে একটি বড় ধরনের ড্রোন অভিযান পরিচালনা করে। ইরানের সেনাবাহিনীর 49তম বিবৃতিতে জানানো হয়, তেল আবিব এবং শিল্পনগরী নোফা গলিলে অবস্থিত ইসরায়েলের বড় প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এবং কনফিটের কারখানাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্রগুলো ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। রেসপন্সিবল স্টেটক্রাফটের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর 1 মাস পেরোনোর পর ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। তেল আবিব, দিমোনা এবং আরাদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ফলে তারা বড় ও দূরপাল্লার মিসাইল আটকাতে বাধ্য হয়ে ডেভিড স্লিং এর মতো ছোট পাল্লার প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করছে। কিন্তু এই ডেভিড স্লিং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে অতটা কার্যকর বলে মনে হচ্ছে না। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর সঙ্গে ইরানের প্রক্সি বাহিনী লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। এই দুই পক্ষের হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, প্রতিরোধী ক্ষেপণাস্ত্র কমে যাওয়ায় ইসরায়েলি বাহিনী কোনটি ব্যবহার করবে আর কোনটি করবে না তা এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে হিসাব করতে হচ্ছে। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র একেবারে ফুরিয়ে যেতে পারে, আর এমনটি হলে ইরানের জন্য ইসরায়েলের আকাশ একেবারে উন্মুক্ত হয়ে যাবে। আর এমনটি হলে ইরান ইসরায়েলের যে কোনো সামরিক স্থাপনায় কোনো বাধা ছাড়াই হামলা চালাতে পারবে বলে মনে করছেন তারা। এদিকে চেচেন বাহিনীর জিহাদ ঘোষণা, ট্রাম্পকে দাজ্জাল আখ্যা দিয়ে ইরানের হয়ে লড়াইয়ের ঘোষণা চেচেন সেনাদের। এবার ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ইরানের পক্ষ হয়ে লড়াইকে জিহাদ ঘোষণা করেন চেচেন নেতা রমজান কাদিরভ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দজ্জাল আখ্যা দেন চেচেন বাহিনীর স্পেশাল ইউনিট আখমতের কমান্ডার। মার্কিন বাহিনীর স্থল অভিযানের পাল্টা জবাব দিতে এই মুহূর্তে ইরান যেতে চেচেন যোদ্ধারা প্রস্তুত আছে বলেও জানানো হয়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ধর্মযুদ্ধ হিসাবে ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা হিসাবে পরিচিত চেচেন বাহিনী। চলমান যুদ্ধে ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণাও আসে এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই, যাকে সরাসরি আখ্যা দেওয়া হয়েছে জিহাদ হিসাবে। মূলত রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়া প্রদেশের আধা সামরিক বাহিনী হিসেবে পরিচিত এই চেচেন সামরিক ইউনিট, যারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী রমজান কাদিরভের অনুসারী। কাদিরভের অধীনে থাকা কাদিরভক নামে পরিচিত এই গেরিলা যোদ্ধারা বিভিন্ন সময়ে রাশিয়ার হয়ে অংশ নেয়া বহু আন্তর্জাতিক যুদ্ধে, ড্রোন অপারেশন ও স্নাইপার হামলার মধ্য দিয়ে আরবান ওয়ারফেয়ারে বিশেষভাবে পারদর্শী এই যোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধেও রাশিয়াকে একটি বড় সামরিক সহায়তা প্রদান করে আসছে এই চেচেন বাহিনী। রাশিয়া অনুমোদন দিলে এখনই ইরানে পৌঁছাতে প্রস্তুত চেচেন সেনারা। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন চেচেন স্পেশাল ফোর্স এর আখমতের কমান্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দজ্জাল অভিহিত করে তাদের সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই গেরিলা কমান্ডার। অন্যদিকে কেবল সামরিক সহায়তা নয়, এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চেচেন প্রধান রমজান কাদিরভ। বিশ্লেষকরা মনে করছেন ইরানকে সামরিক সহায়তা দিতে পরোক্ষভাবে এই সংকেত দিচ্ছে রাশিয়া। সরাসরি যুদ্ধে না জড়ালেও নিজের ঘনিষ্ঠ মিত্র ইরানকে পতনের হাত থেকে বাঁচাতে রণকৌশলে অত্যন্ত দক্ষ, প্রবল, দুঃসাহসী এই যোদ্ধাদের পাঠাবে মস্কো। এদিকে নেভাডার পর ইরানেও তছনছ ধূলিসাৎ আমেরিকার গর্ব F-35। নেভাডার মরুভূমি থেকে ইরানের আকাশ মার্কিন দাপটের যুদ্ধ বিমান F-35 এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যান্ত্রিক ত্রুটি, অন্যদিকে শত্রুপক্ষের দাবি, সব মিলিয়ে পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি এক রহস্যময় ও নাটকীয় ঘটনাক্রম। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। নেভাডার তপ্ত মরুভূমির উপর দিয়ে চক্কর কাটছিল মার্কিন বিমান বাহিনীর গর্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35। রুটিন ট্রেনিং মিশন হলেও হঠাৎই যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে এই আধুনিক আকাশ দানব। মুহূর্তের মধ্যেই সব নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আশ্রে পড়ে মরুভূমির বুকে। মরুভূমির বুক চিরে এক বিশাল অগ্নিগোলক আর ধোয়ার কুণ্ডলী জানান দিচ্ছিল $1 ট্রিলিয়ন প্রজেক্টেড এর একটি অংশ এখন ধ্বংসস্তূপ। আকাশে তখন আগুন আর যান্ত্রিক হাহাকার। তখন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক অকুতোভয় পাইলট। বিমানটি মাটির সাথে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে তিনি নিজেকে ইজেক্ট করতে সক্ষম হন। নেলিস এয়ারফোর্স বেস নিশ্চিত করেছে যে পাইলট সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ আছেন। কিন্তু এই দুর্ঘটনা মার্কিন আকাশসীমা নিরাপত্তা ও বিমানের কারিগরি মান নিয়ে প্রশ্ন তুলেছে। নেভাডার খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর দাবি। ইরান দাবি করছে তারা তাদের আকাশসীমায় একটি মার্কিন F-35 যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এই দাবিও সত্য স্বীকার করেছে মার্কিন বাহিনীরাও। এটি ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা যেখানে রাডারের চোখে ফাঁকি দিতে সক্ষম বিমানকে সরাসরি আকাশে কুপঘাত করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধোঁয়ার লেজ নিয়ে নিচে পড়ে যাচ্ছে। এই ভিডিওটি অপারেশন এপিক ফিউরির অংশ হিসাবে দাবি করেছে তেহরান। পেন্টাগন সরাসরি শুটডাউন এর কথা স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে একটি F-35 এর জরুরি অবতরণের খবর নিশ্চিত করেছে। এদিকে 200 মার্কিন পাইলটের আবাসন গুড়িয়ে দিল ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় এবং বিধ্বংসী হামলা চালিয়েছে।
এই হামলায় অন্তত 200 মার্কিন পাইলটের আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অসংখ্য অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ইরান থেকে ছোড়া শত শত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজে ড্রোন আকাশ ছেয়ে ফেলেছে। দাবি করা হচ্ছে মার্কিন বিমান ঘাঁটির ভেতরে অবস্থিত পাইলটদের ব্যারাক এবং আবাসন লক্ষ্য করে নির্ভুলভাবে এসব মিসাইল আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলার ফলে মার্কিন বিমানবহরের কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি সামরিক সূত্রের দাবি, এই হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের আওতাধীন বিভিন্ন ঘাঁটিতে রাখা F-16 এবং অন্যান্য উন্নত প্রজন্মের যুদ্ধবিমানগুলো পঙ্গু হয়ে গেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোন এবং মিসাইলের সংখ্যা এত বেশি ছিল যে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাটি কার্যত ভেঙে পড়ে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আজকের এই হামলাকে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধ হিসেবেই তেহরান এই অল আউট অ্যাটাক বা সর্বাত্মক হামলার পথ বেছে নিয়েছে। এই হামলার পর ওয়াশিংটনে জরুরি বৈঠক ডেকেছে পেন্টাগন। যদিও মার্কিন সামরিক বাহিনী এখনও নির্দিষ্ট করে কতজন নিহত বা কটি বিমান ধ্বংস হয়েছে তা নিশ্চিত করেনি, তবে তারা এই হামলার কথা স্বীকার করেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই হঠকারী আচরণের চরম মূল্য দিতে হবে। সকল যুদ্ধই ছলনার উপর ভিত্তি করে গড়ে ওঠে। না, এটি আমার কথা নয়, কথাটি চীনা যুদ্ধবিদ সুন তুজের। আর তার এই কথাকেই বেশ সিরিয়াসভাবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনে টিভিতে যুদ্ধের খবর চলছে, সোশ্যাল মিডিয়া উত্তাল, কিন্তু প্রেসিডেন্ট দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমরা জিতে গেছি, তাই যুদ্ধ শেষ। কিন্তু পরের খবরেই দেখা গেল যুদ্ধ চলছে আগের মতোই, আর ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে ভালোই নাকানি চুবানি খাচ্ছে। তখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, এই মানুষ কি ভুল করছে নাকি ইচ্ছে করেই অন্য গল্প বলছে? এই গল্পটা শুধু একজন নেতার নয়, এটা ক্ষমতা, রাজনীতি, মনস্তত্ত্ব এবং সত্যের সম্পর্কের গল্প। চলুন জানি ট্রাম্প আসলে মিথ্যা বলে কেন। 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলার প্রথম ঘোষণা দেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে অসত্য বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেছেন ইরান আলোচনায় বসতে চায়, অথচ তেহরানের সরকারের আচরণে তার কোনো লক্ষণ দেখা যায় না। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করেছে, অথচ ইরান এখনো পুরো অঞ্চলে ক্ষয়ক্ষতি ঘটিয়ে যাচ্ছে। তিনি বলেছেন যুদ্ধ প্রায় শেষ, একই সময়ে আবার বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং সহায়তা আহ্বান করে চলেছেন। এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আগের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আবার সেই একই কর্মসূচিকেই নতুন যুদ্ধের কারণ হিসেবে তুলে ধরেন। বাস্তবতা অবশ্য অন্য কথা বলছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছিল ইরানের কাছে এখনো উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে, অর্থাৎ যুদ্ধের যুক্তি আর বাস্তব তথ্যের মধ্যে ফাঁক তৈরি হচ্ছিল শুরু থেকেই। তবে ট্রাম্পের ক্ষেত্রে এটি নতুন কিছু নয়। তার রাজনৈতিক উত্থানের শুরুই হয়েছিল বারাক ওবামার জন্মস্থান নিয়ে বিতর্কিত দাবি দিয়ে। এরপর ব্যবসা, সম্পদের পরিমাণ, নির্বাচনী ফলাফল, এমনকি নিজের অভিষেক অনুষ্ঠানের জনসমাগম, সবকিছু নিয়েই অতিরঞ্জন বা ভুল তথ্যের অভিযোগ আছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। একসময় পশ্চিমা গণমাধ্যম হিসাব করে দেখেছিল তাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট একটি পর্যায়ে প্রতিদিন গড়ে 8টি ভুল বা বিভ্রান্তিকর দাবি করে এসেছে। কিন্তু মানুষ আশ্চর্যজনকভাবে অভ্যস্ত হয়ে যায়। বারবার একই ঘটনা ঘটতে থাকলে তা আর ধাক্কা দেয় না। যেমন রেল লাইনের পাশে থাকলে ট্রেনের শব্দ একসময় আর কানে লাগে না। সমস্যা হলো যুদ্ধের সময় এই অভ্যাস বিপজ্জনক হয়ে ওঠে। যুদ্ধের সময় মিথ্যা বিপজ্জনক। শান্তিকালে এই রাজনৈতিক অতিরঞ্জন বিরক্তিকর লাগে, কিন্তু যুদ্ধকালীন মিথ্যা প্রাণঘাতী। যখন একজন প্রেসিডেন্ট বাস্তবতা অস্বীকার করেন, তখন পুরো প্রশাসনের ভেতরে একটি সংস্কৃতি তৈরি হয় যেখানে সত্য লুকানো স্বাভাবিক হয়ে যায়। দেশের ভেতরে রাজনৈতিক চাপ অনুভব করেন, কর্মকর্তারা খারাপ খবর গোপন করতে শুরু করেন। এই ধারা ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে ছোট মিথ্যা বড় প্রতারণায় রূপ নিয়েছিল, যেমন মাইলাই এবং হাদিথা হত্যাকাণ্ডের গোপনীয়তা। সেই মিথ্যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল। ভিয়েতনাম যুদ্ধের প্রতারণা আমেরিকানদের সরকারের উপরে আস্থা ভেঙে দেয়। আর 2003 সালের ইরাক যুদ্ধ, যা ভুয়া গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে শুরু হয়েছিল, তা পরে আধুনিক রাজনৈতিক নৈরাশ্যের সূচনা হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যালাপের প্রতিটি জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। ইতিহাস আমাদের বারবার একই সতর্কবার্তা দেয়, যুদ্ধের সবচেয়ে বড় ভুলগুলো বন্দুকের ট্রিগারে নয়, তথ্যের বিকৃতিতে শুরু হয়। ট্রাম্প ঘোষণা করেছিলেন যুদ্ধ প্রায় শেষ, অথচ একই সময়ে বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং অস্ত্র আহ্বান করে চলেছেন তিনি আরও দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার প্রায় সীমাহীন। বাস্তবে দেখা গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালাতে দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র সরিয়ে নিতে হয়েছে। অর্থাৎ ভাষণ আর লজিস্টিক বাস্তবতা একে অপরকে খণ্ডন করছিল। আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে কেন একজন নেতা এমন করেন? মনোবিজ্ঞানীরা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কিছু নেতার ব্যক্তিত্ব এমন হয় যে যেখানে পরাজয় স্বীকার করা মানে ব্যক্তিগত দুর্বলতা স্বীকার করা, ফলে বাস্তবতা বদলানো না গেলেও গল্প বদলে দেওয়া হয়। ট্রাম্প নিজেই একসময় সত্যনিষ্ঠ অতিশয়োক্তির কথা স্বীকার করে বলেছিলেন, আমি বাস্তবতাকে বড় করে দেখাই যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। বুঝুন অবস্থা। তবে রাজনীতিতে এটি নতুন নয়, কিন্তু
সমস্যায় যখন অতিশয়োক্তি আর বাস্তবতার সীমারেখা মুছে যায়, কারণ যুদ্ধ গণিত খাতা নয়, এখানে ভুল হিসাবের মূল্য মানুষ দেয় জীবন দিয়ে। রাজনীতি শুধু মিথ্যা দিয়ে চলে না, খানিকটা চলে অনুভূতি দিয়ে। আর অনেক সমর্থকের কাছে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার নির্ভুল বর্ণনা নয়, বরং প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের ভাষা। তারা মনে করেন মূলধারার সংবাদ মাধ্যম তাকে ভুলভাবে উপস্থাপন করে, ফলে একই বক্তব্য দুইভাবে দেখা যায়, কারো কাছে মিথ্যা, কারো কাছে সাহসী সত্য। এই বিভাজনই আধুনিক রাজনীতির সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় বিপদও। কিভাবে বিপদ তা একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। যুদ্ধের প্রথম দিকে মিনাব শহরের একটি স্কুলে হামলায় শতাধিক মানুষ নিহত হয়, মনে আছে নিশ্চয়ই, যাদের বেশিরভাগই শিশু। ট্রাম্প দ্রুত দায় চাপান ইরানের উপর। পরে সামরিক তদন্তে উঠে আসে সম্ভবত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভুলবশত আঘাত করেছিল। সেনাবাহিনী সত্য প্রকাশ করলেও প্রেসিডেন্ট তার বক্তব্য প্রত্যাহার করেননি, কারণ এমন মুহূর্তগুলোই দীর্ঘ ছায়া ফেলে। কারণ যুদ্ধ শেষে মানুষ শুধু জয়ের হিসাব করে না, সত্যের হিসাবও করে। ইতিহাসও তা লিখে রাখে লাল কালি দিয়ে। যখন নেতৃত্বের বক্তব্য বারবার বদলায়, মিত্র দেশগুলো দ্বিধায় পড়ে। তারা বুঝতে পারে না প্রকৃত পরিস্থিতি কি। যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্র নয়, বিশ্বাসও প্রয়োজন হয়। আর বিশ্বাস একবার ক্ষয়ে গেলে তা পুনর্গঠন করা সবচেয়ে কঠিন কাজ। ইরান যুদ্ধের ক্ষেত্রেও সেই লক্ষণ দেখা যাচ্ছে। কৌশলগত বাস্তবতার বদলে রাজনৈতিক বর্ণনা সামনে চলে আসছে। ট্রাম্পের মিত্ররা যে মুখ ফিরিয়ে নিয়েছে তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো মিথ্যা। যুদ্ধ নিয়ে মিথ্যা বলা বিজয় অর্জনকেও কঠিন করে তোলে। যত বেশি অসত্য ছড়ানো হয়, তত কম বাস্তবতার মুখোমুখি হওয়ার বাধ্যবাধকতা অনুভূত হয়। পরে ইতিহাসে আমেরিকানরা বুঝেছে ইরাক ও ভিয়েতনামে নেতাদের সত্য এড়িয়ে যাওয়াই কৌশলগত ভুলের কারণ ছিল। একই ধারা আবার দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টার সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এখন বৈশ্বিক অর্থনীতি সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল ভোগ করছে। লিন্ডন জনসন ভিয়েতনামের জন্য স্মরণীয়, জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের জন্য। তারা দুজনই শেষ পর্যন্ত শিখেছিলেন যুদ্ধের সময় বলা মিথ্যা শেষ পর্যন্ত নেতাকেই তাড়া করে। কারণ যুদ্ধ শেষ হয় চুক্তিতে, আর বিশ্লেষকরা তখন খুঁটিয়ে দেখতে শুরু করে এই যুদ্ধের মূল কালপ্রিট কে। যুদ্ধ শুরু করা একজন নেতার সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত। এতে মানচিত্র বদলায়, মানুষ মরে, পরিবার ভেঙে যায়, প্রজন্মের স্মৃতি তৈরি হয়। যদি সেই সিদ্ধান্ত বাস্তবতার বদলে রাজনৈতিক গল্পের উপরে দাঁড়ায়, মিথ্যার উপরে দাঁড়ায়, তাহলে ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, গণতন্ত্রের ভিতেও ফাটল ধরে আস্থায়। ট্রাম্প হয়তো স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের আশায় যুদ্ধের গল্পকে নিজের মতো সাজাচ্ছেন, কিন্তু ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর। সত্য দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। প্রেসিডেন্টের দায়িত্ব সৈনিক এবং তাদের পরিবারকে সত্য জানানো, কেন তাদের যুদ্ধ করতে বলা হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলে ট্রাম্প যে স্বল্পমেয়াদী লাভের আশা করছেন, তার মূল্য শেষ পর্যন্ত তার নিজের জন্য, আমেরিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য অনেক বেশি দামি হতে চলেছে। ইরান যুদ্ধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখন আর বিশ্ব শক্তির কেউই বাকি থাকলো না। এই যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে গেল, কেউ যুদ্ধে, কেউ আলোচনায়। সর্বশেষ যেই গতি পাইল, যেই মনে হচ্ছিল এই আলোচনা একটা ব্যর্থ আলোচনা, পাকিস্তানে 4 পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক, সেই বৈঠক একদিকে হচ্ছে, অন্যদিকে ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে গন্তকাচ্ছে, সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, খার দ্বীপ মানে ধ্বংস করে দেবে, হরমুজ প্রণালী একেবারে দফা করবে, এইরকম অবস্থার মধ্যে মনে হচ্ছিল যে এটা একটা স্রেফ আইওয়াশ পাকিস্তানের 4 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। কিন্তু হঠাৎ করে চীন কিন্তু যুক্ত হয়ে গেল। কেন যুক্ত হয়ে গেল? এটা দুটা দিক আছে। চীনও বিশ্ব শক্তির একটা অন্যতম ভাগিদার বা অংশীদার। চীন চাইবে যে সে এই আলোচনাটা, এই যুদ্ধটাকে আলোচনার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা। এর দুইটা জিনিস আছে। এই যুদ্ধে আমেরিকা যদি জয়ী হয়, আমি আগেই বলেছি, তাহলে বিশ্ব শক্তির যে অন্য পার্টনাররা তারা কিন্তু পরাজিত হয়, বিশেষ করে চীন এবং রাশিয়া। তো স্বাভাবিকভাবে এই যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ না করেই এটা যদি থামানো যায়, তাহলে চীন এবং রাশিয়া কিন্তু আপার হ্যান্ড নিতে পারে। অন্যদিকে এই যুদ্ধ এই মুহূর্তে থামলেও আমেরিকার পরাজয়, আর যদি আমেরিকা কোনোভাবে ইরান থেকে আঘাতপ্রাপ্ত হয়, তাদের শত শত সেনা যদি নিহত হয়, তাহলে একেবারে চূড়ান্তভাবে কিন্তু ট্রাম্পের ধস নামবে। তো যাই হোক, এখন সেটা হচ্ছে এই শিরোনামটা বলি, তাই বুঝতে পারবেন যে কতখানি গুরুত্ব দিচ্ছে চীন এই আলোচনায়। সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ থামাবে চীন এবং পাকিস্তানের 5 দফা পরিকল্পনা ঘোষণা। তার মানে মিশর, তুরস্ক, আরেকটি দেশ, তারা কিন্তু এখন সাইড লাইনে চলে গেল। সামনে কি আসলো? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে 5 দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান। মঙ্গলবার বেজিং এ অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী। ঝড়ের বেগে ছুটে গেছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বেজিং এ, এবং তারপর করে এই ঘোষণা আসলো। তার মানে ভেতরে অনেক কিছু ঘটছে যা এখনো হয়তো সবাই জানে না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে প্রস্তাবিত 5 দফার উদ্যোগ প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ নির্দেশ আমেরিকাকে যে তোমরা যুদ্ধ করতে পারবে না। তারপরে হচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে প্রস্তাবিত 5 দফা উদ্যোগের প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হচ্ছে। পাশাপাশি সংঘাত যাতে আরো বিস্তৃত না হয় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্বিতীয় দফায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার উপর জোর দেওয়া হয়েছে। এতে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়ে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মানে ইরানকে রক্ষা করতে হবে, এইটা হচ্ছে চীনের এবং পাকিস্তানের
এই বক্তব্যের সুরে বোঝা যাচ্ছে। চীন এবং পাকিস্তান বলছে সংলাপ ও কূটনীতি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব না, তার মানে যুদ্ধ না, যেটা আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে। আলোচনার সময় কোনো পক্ষ যেন বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি না দেয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। তার মানে এই যে দফায় দফায় ট্রাম্প প্রতিদিন যে হুমকি দিচ্ছে, এই হুমকি বন্ধ করতে হবে। তৃতীয় দফায় বেসামরিক নাগরিক এবং স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে বেসামরিক মানুষ, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। চতুর্থ দফায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এখানে আটকে পড়া জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে। শেষ দফায় জাতিসংঘ সনদের ভিত্তিতে বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে এটি টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান। চমৎকার। কিন্তু এই পুরো 5 দফার যেইগুলো, সেটা বলতে গেলে আমেরিকা ইসরায়েলের পক্ষে যায় না, কিন্তু শান্তির পক্ষে যায়, যুদ্ধ বন্ধের পক্ষে যায় এবং আগের যে যুদ্ধের আগের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রত্যাবর্তনের একটা জোরালো অঙ্গীকার এই 5 দফার মধ্যে আছে। দর্শক।